নূরের ওপর গতকালকে যদি যে অ্যাটাক তো ভালো রকম সেই অ্যাটাকটা নিয়ে আমরা হচ্ছে আজকাল থেকে 30 আগস্ট আমরা রেকর্ডিং ডেট। সো গতকাল 29 আগস্টে ডেভিড যে নূর ছিলেন তো ইয়াতে গণঅধিকার পরিষদে, তো ওনার উপর হামলা হয়, বড় রকমের হামলা হয়। আমরা বুঝি আমরা একটু বিপিনিবের খবর তো the news is still fresh, but আমরা of course মানে দুইজনই মানে concerned because তার আসলে he actively participated in 24-এর গণ আন্দোলনে, জুলাই আন্দোলনে। So out of respect for him, like we just hope মানে তার যাতে recover মানে ভালোভাবে হয়। So সেটাই। কারণ হচ্ছে তোমার রাজনৈতিক আলাপ আলোচনার বিতর্ক তর্ক থাকবে, এটা হচ্ছে একটা বিষয়। একটা হচ্ছে যে তোমার ভালো মন্দ সেটা যে ডিস্টিংশন সেটাও থাকবে। তোমাকে হচ্ছে তুমি বিতর্ক করা মানেই হচ্ছে এই না যে তুমি তার খোঁজ চাওয়া বা ইয়ে করতে হবে। এটা হচ্ছে এই নূরের ঘটনাটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটা কিছুটা লিটমাস টেস্ট হওয়ার পথে হয়তো এরকম যে এই ঘটনাতে সরকার কি পদক্ষেপ নেয়। কারণ হচ্ছে নূর হচ্ছে বাংলাদেশের একটা যে যারা জাতীয় পর্যায়ের নেতারা আছেন তাদের মধ্যে বড় রাজনৈতিক দলগুলোর বাইরে যারা আছে তাদের মধ্যে কিন্তু এই নূরও কিন্তু একজন যাকে হচ্ছে সারা দেশের মানুষের চিনে বলা যায় অনেকটা। তার দলের নাম না জানলেও তাকে চিনে। তো ওই জায়গা থেকে নূরের উপর অ্যাটাক করাটা হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, আমাদের উপর গিয়ে পরে অ্যাটাক করা হবে কিনা। ওইটা একটা টেস্ট হওয়ার থাকবে কিছুটা, তারা হয়তো জিনিসগুলো নজরে রাখার চেষ্টা করবে। আবার সরকারও যখন এই সরকারের অগ্রগতিকালীন সরকার থাকা অবস্থায় এই নূরের উপর যারা আক্রমণ করলো, এই আক্রমণটা কারা করলো, আক্রমণের নির্দেশটা কে দিল, বা পুলিশকে স্বপ্নদিত হয়ে করলো, স্বপ্নদিত হয়ে কেন করলো, যদি তারা করে থাকে সেটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আজকে দেখলাম সরকার থেকে মনে হয় দুঃখ জানায় চিঠি লেখা হয়েছে, বিবৃতিও দান করা হয়েছে। তো সরকার নিজেই বিবৃতি দান করছে যে সে দুঃখিত। তো আমি এখান থেকে কি এইটা ধারণা করা যায় যে সরকার হয়তো নিজে অর্ডার দেয় নাই, এটা কি সম্ভব কিনা, যে আপনি প্রধান উপদেষ্টা বা ওই জায়গা থেকে হয় নাই। কারণ এর বাইরে আরো কিছু মানুষের আছে, যেমন প্রধান উপদেষ্টার থেকে সেনাবাহিনী করছে কিনা, আবার কেউ বলছে যে হচ্ছে প্রশাসনের ভেতরে যে ছায়া সরকার সেখান থেকে হচ্ছে, কেউ বলতেছে যে হচ্ছে ভারত হয়তো এখানে কোনোভাবে জড়িত। বিভিন্ন জনের বিভিন্ন রকম মন্তব্য দিচ্ছে। I'm gonna take two sides to this thing. এখন হলে গিয়ে first of all, if I'm like আমি এই পলিটিক্যাল ভাবে এটা অবজার্ভ করতেছি যে পুলিশের বেস্ট অপশন would have been, যেহেতু আরেকটা পলিটিক্যাল পার্টি অবস্থান নিয়েছে, আরেকটা মানে টু ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি, there's a chance of collision, পুলিশের বেস্ট অপশন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া। যেহেতু this is not the way to do it, কারণ it's gonna lead to clash. তো এটা একটা জিনিস হইতে পারে। আরেকটা জিনিস হইতে পারে যে মানে মেবি তাদের একটা এক্সকিউজ থাকতে পারতো যে ওদিকে একটা অবৈধ মানে কোনো অ্যানাউন্সমেন্ট কিছু করা হয় নাই, আই ডোন্ট নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট। এই জন্য তারা হলে গিয়ে যে রাস্তায় গ্যাদার হচ্ছে এগুলা করতেছে, এই জন্য তাদেরকে নূরের উপর যে অ্যাটাক হয়েছে এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু যে তাকে কিন্তু তার সামনে সে হচ্ছে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল, তখন কিন্তু তার উপর অ্যাটাকটা হয়েছে। এটা হচ্ছে বা এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কারণ জাপার সাথে জাতীয় পার্টির সাথে তাদের সন্ধ্যাবেলা সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের পরে তারা হচ্ছে সেখানে, এবং সেই সংঘর্ষের পরে বলছে যে দুই দলই বলছে যে বিপরীত পার্টি তাদের উপর আক্রমণ করছে। জাতীয় পার্টি বলছে পুরো গণ অধিকার পরিষদ করছে, গণ অধিকার পরিষদ বলছে জাতীয় পার্টি তাদের উপর আক্রমণ করছে। তো সেখান থেকে পরে হচ্ছে তারা যখন সংবাদ সম্মেলন করতে যায় তখন পুলিশ হচ্ছে গিয়ে তাদের উপর অ্যাটাক করে। এটা কিন্তু খুব একটা বিষয় যে তোমাকে ওইখানে পুলিশ কেন কোনো ধরনের প্রভোকেশন ছাড়া নিজে থেকে আক্রমণটা করতে গেল। এটা একটা ইন্টারেস্ট। এখন হ্যাঁ, এই যে এখন যে আজকে যে ওদিকে তাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যে হামলা হয়েছে, তো দিস ইজ জাস্ট গোনা স্ট্রেচ, বাট
এখন মানে ব্লেম গেম যদি খেলতে হয়, যেহেতু ইট ওয়াজ আ ফোর্স, ইট ওয়াজ আ গভর্নমেন্ট ফোর্স, আর্মি ছিল, তো সরকারকে এখানে এখন প্রুফ করতে হবে যে ওয়াই ডিড দে ডু ইট। এটা এখন উই ক্যানট ব্লেম ইট সিম্পলি অন জাতীয় পার্টি রাইট নাও। তাদেরকে তদন্ত করতে হবে যে এখন একটা আলোচনা তো অলরেডি আসতেছে যে তোমার জাতীয় পার্টিকে কেন রক্ষা করা এত জরুরি হয়ে দাঁড়াচ্ছে, বা জাতীয় পার্টি রক্ষা করা জরুরির পাশাপাশি হচ্ছে যে জাতীয় পার্টির সাথে এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে কেন রক্ষা করা বলতেছে এই কনফ্লিক্টটা আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট। কোনটা কনফ্লিক্টটা কোথা থেকে মানে অরিজিন হইল জাতীয় পার্টির সাথে? জানি না তো যে অরিজিন হয়েছে যে জাতীয় পার্টির তো যেমন আওয়ামী লীগের সময় যেহেতু একটা গৃহপালিত বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে, সেই জায়গা থেকে হচ্ছে আওয়ামী লীগ যখন পলায় 5ই আগস্টে, তারপরে জাতীয় পার্টি দেশে স্বাভাবিকভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা করার চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তারা হয়তো বড় করে সভা সমাবেশ করতে পারতেছে না। তো অনেকের এটা নিয়ে দাবি যে হচ্ছে আওয়ামী লীগ গেছে, জাতীয় পার্টিকে যাইতে হবে, কারণ তারাই সরকারকে বৈধতা দিয়ে রেখেছিল 15 বছর। তো এই কারণে জাতীয় পার্টিরও রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত, বা তাদেরও হচ্ছে নেতাকর্মীদের ধরা উচিত যারা আওয়ামী লীগ সরকারের সাথে আতাত হয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে। তো ওই জায়গা থেকে হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি বা নিবন্ধন বাতিলের দাবি আওয়ামী লীগের মতোই এটা হচ্ছে অনেকদিন থেকেই চলে আসতেছিল। তো এখানে নুরুর ব্যাপারে যে প্রশ্ন আসতে পারে যে নুরুরা কেন হচ্ছে এটা নিজেদের হাতে এই জায়গাটা তুলে নিতে গেল, তারা কেন মুখোমুখি অবস্থানে যাওয়ার এই পরিবেশটা তৈরি করলো, এটা তো তারা দাবি জানাইলেই পারতো, দাবি জানায় হচ্ছে দেয় না। আরেকটা ঘটনা এখানে ইন্টারেস্টিং অ্যাড করতে চাই জাস্ট, যে নূর হচ্ছে সেদিন সন্ধ্যাবেলায় একটা আরেকটি করে প্রেস কনফারেন্স করে বা বিকেলবেলা, সেখানে সে বলতেছিল যে অনেক ইউটিউবার ফেসবুকার নাকি মানে বিশেষ করে কাদের কথা বলছি বুঝতেই পারছো, ফেসবুকে ইউটিউবে যারা দুজন বড় আছেন, তারা নাকি হচ্ছে ভিডিও করে নূরের রাজনীতির ক্যারিয়ার নষ্ট করে দিবে। তো নূর হচ্ছে এটা নিয়ে আবার দিচ্ছিল বা বলতেছিল যে সে ভয় পায় না এইসব নিয়ে, যে মার খেয়ে তার রাজনীতি পড়ে যাচ্ছে। তারপরে লাস্ট ইন্টারেস্টিং পয়েন্ট, যে নূরকে সবাই মানলো, আওয়ামী লীগের সময় 15 বছর ধরেই মানলো, 10 বছর ধরে মানলো, এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসেও আর কেউ মাইন না চাইলেও নূর হচ্ছে মাইন খাচ্ছে আর কি। এখন এটা অফকোর্স জাস্ট হরিবল, কারণ and this is gonna add a lot of question. এখন দেখেন গোপালগঞ্জে যেভাবে তাদেরকে গোপালগঞ্জের মতো জায়গা থেকে যেভাবে তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে আসলো, আওয়ামী লীগ ইজ স্টিল ব্লেমিং ফ্রম অ্যাব্রড যে তাদের সেনাবাহিনী কতজনকে মাইরে ফেলাইছে, এটার তাদের নাকি কোনো হিসাব নাই। এখন যদি সেই বাহিনী দিয়ে যদি নূরের উপর অ্যাটাক করা হয়, তো সরকার they have a lot of questions to answer right now. That's what I'm gonna say. একটা কথা বলতেছিল যে জানি না সত্য মিথ্যা, সে এখানে আবার ছিল কিনা জানি না, গণ অধিকার পরিষদের এক নেতা বলতেছিল যে মারার সময় তাদের যখন হামলা করা হচ্ছে তখন বলা হচ্ছিল যে জুলাই ভরে দিব, এরকম একটা কথা বলা হচ্ছিল। It was a targeted attack for them only. কারণ এই নূর এবং নূরের সাথে যারা ছিল, এটা we can assume, but it is still fresh. মাত্র বেড়েছে, বাট কোনটা বলতেছিলাম যে লিটমাস টেস্ট হবে কোন সেন্সে, সরকার এটাতে কি রেসপন্স করে, তুমি যেটা বলতেছো যে সরকার এটাতে কি পদক্ষেপ নেয়, কিভাবে সমাধান করে, সেটা হচ্ছে একটা দেখার বিষয় হবে। হ্যাঁ, সো their plan is to মানে এখন যদি স্টুডেন্ট ফ্রন্টের মধ্যে তরুণদের যে ফ্রন্টের মধ্যে যদি ডিভিশন ক্রিয়েট করা যায়, this is gonna be easy to, এবং সরকারের জন্য কিন্তু আরো কঠিন সময়, কারণ তার আগের দিন বুয়েটের ছাত্রদের উপর একটা অ্যাটাক হয়েছে, তারপরের দিন হচ্ছে নূরের দলের উপর একটা অ্যাটাক, এবং এটা তো আবার আজকে হচ্ছে জাতীয় পার্টির ইয়াতে হলো, এবং এখানে সম্ভবত গণ অধিকার পরিষদের লোকজন ইনভলভ ছিল। হ্যাঁ, তারা 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানাইছে। আজকে নিয়ে করেছে তারা হচ্ছে ওখানে নিচতলায় আগুন দিয়ে দেয় জাতীয় পার্টি অফিসের, এই আর এর বাইরে আর কি আছে। তো মানে আচ্ছা, আমি এটাতে আসি তো এটা হচ্ছে প্রথমবার এবং হচ্ছে ইয়ে দেখো, মানে
এরা এত বড় একটা পত্রিকা বা মানুষের তাদের এত বড় মনে করে, বা তারা হচ্ছে নিজেদের যে টিপিক্যাল চরিত্র সেটা তারা মানে বের করতে পারে না, লুকায় রাখতে পারে না। প্রথমে আমরা যে ধরনের নিউজ করে বা যে ধরনের এই ধরনের ছবির সাথে একটা ভিডিও একটা টাইটিল দিয়ে দিবে। তো এর বাইরে নূরের আঘাত নিয়ে আমরা আরো দুই একটা পত্রিকা দেখি কি আছে। আরেকটা আমি একটা জিনিস ক্লারিফাই করতে চাই। বাট ইটস প্রিটি ডাম এক্সপ্লেনেশন। ওকে, ডাম এক্সপ্লেইন বলে যেটা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ দিয়ে জাজ করবেন না। ওকে, সেটাই গ্রুপ চালাচ্ছে, কারণ ওখানে অনেক ডেটা শো করে। Himself, Dr. Yunus would have argued with this kind of data. So উনি কি পোস্ট করছে মানে অনেক সময় মানে don't get confused মানে এটাতে না, এটা তোমাকে তুমি আবার ইয়েও করতে পারো না, পুরোপুরি ইগনোর করার উপায় নেই। কেন না, যে এইটা হচ্ছে সরকারি পর্যায়ে, কিন্তু তুমি এটাকে এইভাবেই দেখো যে ওনার একটা অফিস আছে যাদের উপর উনি দায়িত্ব দিচ্ছেন, তারা যে বক্তব্যটা দিবে সেটা হচ্ছে ডক্টর ইউনূস ডিরেক্টলি ডিকটেট করে থাকুক বা না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। এটা ডক্টর ইউনূসের সরকারি বক্তব্য হিসাবে এটা প্রচারিত হবে। এটা ডক্টর ইউনূস নিজে বলে থাকেন কি না থাকেন তার সাথে সম্পর্ক নেই। এটা হচ্ছে তোমার this is how it's supposed to work. But poster alignment, it kind of looks towards those একজন লোক আছে শহীদুল ইসলাম বা শহীদ শাহেদ শফিকুল আলম, ওনার প্রেসিডেন্ট kind of aligns towards it. মানে this is my observation. এটা বলতেছি যে আর এটা কিন্তু ওই সময় নাই যে উনি অফিস থেকে হলে গিয়ে এটাকে মানে কন্ট্রোল করতেছে। আমার মনে হয় না ইটস লাইক দ্যাট। না, সেটা না, কিন্তু আমি বলতেছি তোমার তুমি নিজে করো বা না করো সেটার উপর না হইলেও আমাকে হচ্ছে এখন যে সরকারের এই পজিশন, হ্যাঁ লায়াবিলিটি আছে ডেফিনেটলি ওই জায়গায় সরকারের যে সেটা ডক্টর ইউনূস ওই যে আমরা যে ফর্মালিটির ব্যাপারটা বলি যে অনেক কিছু হচ্ছে তুমি চাও বা না চাও বা করো বা না করো, তোমাকে ফর্মালিটি মেনটেন করার জন্য তোমাকে বলতে হয় এজ এ রাষ্ট্রপ্রধান বা ওই ধরনের একটা অফিস রোল করলে, হ্যাঁ, বা একটা বক্তব্য দেওয়া জরুরি। যাই হোক, আমরা দেখলাম যে জাতীয় পার্টি বলছে যে নুরের উপর হামলার ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নাই। তো এখানে আবার শামীম পাটোয়ারি কিন্তু আওয়ামী লীগের সময় এমপি ছিলেন এবং উনি কিন্তু এখনো বহাল তবিয়তে টিম ডকশো সব জায়গায় রাজনীতি করছিলেন এবং ওনারা কালকে যে এই মারামারি হয়েছে এখানে জাতীয় পার্টির ওদিকে অন্য ছিলেন এখানে তাদের সময় বলছে। আচ্ছা, উনি বলছে যে ওনাদের ওপর কাউকে যাওয়ার সময় ওনাদের ওপর নাকি একটা বড় ডিন মারছে, অনেকে আহত হয়, পরবর্তীতে পুলিশ সেনাবাহিনী এসে তাদের সাহায্য করে। তো এটা যাই না, এটা হচ্ছে একটা দুই দিনের পরবর্তীটা হতে পুলিশ এবং অন্যান্যদের মুখোমুখি ঘটনাতে এরকম একটা চিন্তার কারণ হয়ে উঠছে হয়তো দেশের সাম্প্রতিক পরিস্থিতি। পুলিশের সাথে প্রথম দিন হচ্ছে শুধু পুলিশ ছিল, পরের দিন বাহিনীর সাথে। আমার কথা হচ্ছে it's pretty simple. People are fed up with the crime. If you need to control these kind of things, crime control দিয়ে শুরু করেন। আবার যদি পলিটিসাইজ করা শুরু হয় মানে আর্মিকে, we are going back to square one, you know, back where we started. ওই যে নূরের ঘটনা নিয়ে আবার এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে, সেখানে হচ্ছে দেখা যাবে মানুষজন নিয়ে করছে ফেসবুকে করছে। আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুলকে হাসনাত বলছে কমেন্ট করছে আমি বাদ দেন স্যার, কারণ হচ্ছে আসিফ নজরুল হচ্ছে একটা কমেন্ট একটা ফেসবুক পোস্ট দেন যেখানে আমাদের সম্ভবত নুরুল হক নূরের ওপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এই একটা স্ট্যাটাস। তো এই স্ট্যাটাসের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলছি যে প্রতিবাদের কাজ আপনার, বন্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের অংনাদের এই কাজটা করে
তো সেইখানে হচ্ছে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও একটা প্রশ্ন আসবে বা একটা ভয় ভীতিরও জায়গা আসতে পারে যে ডক্টর আসিফ নজরুল উনি এখন যে 22 জন উপদেষ্টা আছেন তাদের মধ্যে একজন, উনি একজন আইন উপদেষ্টা। উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতেছেন যে হচ্ছে এবং তীব্র নিন্দা প্রতিবাদ ওনার জানানোর জায়গা আছে অবশ্যই। এটা প্রশ্ন যেটা আসে যে তাহলে কারণ উনাদের নির্দেশেই কিন্তু সরকার চলে। আমরা এখন উপদেষ্টারাই তো সরকারের এখন আ আ কেন্দ্রে আছেন। এটলিস্ট কাগজে কলমে। সেই জায়গা থেকে উনি যখন অনলাইনে নিন্দা প্রতিবাদ জানান তার মানে কি এই যারা কি এই কাজটা করলো তাদের সাথে উনাদের কোনো ইয়ে নাই? বা তারা কি উনাদের থেকে অর্ডার নিচ্ছেন না? ওনারা অন্য জায়গা থেকে অর্ডার নিচ্ছেন? হুম। এই এখন ব্যাপার আসছে। এটা it's an interesting topic to start like আসিফ নজরুলের ব্যাপারটা I think it's about time আসিফ নজরুল should quit. It's not a demand of myself. কারণ উনি শুধু আইনমন্ত্রী আইনের অ্যাডভাইজার না, উনি হচ্ছেন প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থানের উপদেষ্টাও as well. আমার মনে হয় সবারই একটা ডিমান্ড, কারণ উনি দেখেন মালয়েশিয়াতেও ব্যর্থ হয়ে ফেরত এসছে। উনার আন্ডারে তেমন কোনো রিক্রুটমেন্টও বাড়ে নাই। So I'm not talking about crime আইন only. I'm talking about that aspect only. উনি হলে গিয়ে একের পর এক ফলস হোপ দিয়ে যাচ্ছে। তারপরে আবার যদি বিদেশের দিকে যদি লক্ষ্য করি, there's some controversial contracts made from দূতাবাস থেকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানিগুলোকে। তো ওইগুলো একটু ঘেঁটে দেখা দরকার। তো ওনার ব্যাপারে বারবার খালি মানুষজনের খালি কমপ্লেন আসতেছেই। মানুষজন মানে আমি কমপ্লেন কোথা থেকে শুরু হইছে, যখন এককালে যখন ওই যে সাংবাদিক যে আছেন ইলিয়াস হোসেন, উনি হলে গিয়ে সবসময় আসিফ নজরুলের কথা বলতো যে শাওনের সাথে ওনারা রিলেটেড দেখে, শিলা আহমেদের জামাই দেখে উনি অনেক কিছু পার পায়া যায়। অনেকেই প্রোটেকশন দেয়। উনি হলে গিয়ে না উনি তো বলে যে শাওনকে যখন ধরার পর ছেড়ে দেওয়া হয় সেটা উনার নির্দেশে বা উনার এখানে হাত থাকতে পারে আমিও তো হ্যাঁ, এটার একটা রিলেভেন্স। তারপরে আবার ওই প্রথম আলো ডেইলি স্টারের প্রতি। সো আই থিংক হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন, মানে আই টোটালি এগ্রি উইথ হিম। ভন্ডামি বাদ দেন। আপনি পারতেছেন না, মেনে আপনি ছাইড়া চলে যান। ওকে? আপনি যে কাজ করতেছেন এক লাইনের মনে হয় উনি একটা দুঃখ জানাইছিল। দুঃখ বা শুধু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছেন। হ্যাঁ, হ্যাঁ, behind the picture এগুলো এরকম ভাবে একটা অ্যাটাক হইছে, মানে আচ্ছা ডান বাই আবার ইয়াতে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পাশাপাশি হচ্ছে আবার জিএম কাদেরের বাসার বাইরে হচ্ছে আইনশৃঙ্খলা নিরাপত্তা ভেঙে ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর সাধারণ মানুষ উত্তরা শিক্ষার্থীরা নামে ব্যানারে একদল লোক বিক্ষোভ করছে আছে। এখন might sound like a conspiracy theory. গ্রেফতার হবে I think that's probably what will happen. জিএম কাদেরকে গ্রেফতার করা হবে। আচ্ছা, মনে হয়তো এটা একটা সাময়িক এই জিনিসটা ঠান্ডা হবে। বলো। আমার কাছে মনে হয় যেটা যে মানে এটা একটা কনস্পিরেসি থিওরির মতো শোনা হতে হবে, বাট এটা অ্যাকচুয়ালি নির্বাচন মানে ইসিও সেম কথা বলতেছে। তারপরে আবার আজকে দেখলাম যে ওনার যে প্রেস সচিব আছে ওনারাও বলতেছে ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে। বাট এভাবে যদি চলতে থাকে, I'm not saying it's gonna happen, but there's a possibility. মানে এরকম অরাজকতা যদি পার্টি সিস্টেমের মধ্যে যদি ব্লেম মারামারি লাগাই দিতে পারে প্রপারলি, এখন পর্যন্ত যেটা আমরা দেখিনি। এখন পর্যন্ত আমরা যা দেখছি যে বিএনপির গ্রুপের মধ্যে কোনো কিছু একটা দখল নিয়ে মারামারি হচ্ছে, অথবা জামাতের সাথে বিএনপির মারামারি হচ্ছে। এনসিপি ওইভাবে ইনভলভ না, বাট এনসিপির নাম ব্যবহার করে আমার মনে হয় মানুষজন মারামারি করে, চাঁদাবাজি করে। তো যেমন একটা হাসনাত আব্দুল্লাহ, এটা আবার আমি একটু ডাইভার্টেড হয়ে যেতেছি। হাসনাত আব্দুল্লাহ একজনকে মানা করতেছে আমার সাথে ছবি নেন না, আমার সাথে ছবি নিলে আপনারা এগুলা কোটি টাকা দিয়ে ইয়া করবেন। বুঝছেন? এটা একটা ভিডিও আছে, এটা উই মাইট শেয়ার ইট ইন আওয়ার পেজ লেটার অন। তো আমার কাছে মনে হয় এভাবে যদি কনফ্লিক্ট ক্রিয়েট করা যায় পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, there might be a chance of like মানে extension of this government or something like that. Let it go. না এই দিনে অনেকে এরকম ভয় পাচ্ছে বা বলার চেষ্টা করছে, আমি শুনছি এই ধরনের কিছু বক্তব্য। So এখন we all saw that. যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলার চেষ্টা করছেন যে হচ্ছে বা আজকে উনি বলছেন একটা
সবাই যে একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। একটা চক্রান্ত হচ্ছে নির্বাচন না হওয়া নিয়ে। তো এই ভয়টা ওনারা পাচ্ছেন। এবং বলছেন যে ৭১ আমাদের সবার দায়িত্ব হবে একসঙ্গে ৭১ সালে সবাই যেরকম লড়াই করেছিলাম সেরকম ভাবে দেশের জন্য মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য এই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাবো। তারপর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী, জাতি গোষ্ঠীর প্রতিনিধিদের সম্মেলন বা এরকম একটা অনুষ্ঠান ছিল। ১৮টি জাতি গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেয়। তো ওনারাও এটা বলার চেষ্টা করছেন যে নির্বাচন একটা বানচাল বা করার হচ্ছে। তো নির্বাচন বানচাল হইলে তুমি যেটা বলছো যে এই সরকারকে একটা এক্সটেনশন বা প্রলং করার একটা সুযোগ তৈরি হচ্ছে এরকম একই দিকেই যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা আছে। And I think যদি এক্সটেন্ড করা হয় আমার মনে হয় না যে প্রধান উপদেষ্টা বেশি থাকবে। না, আমার ধারণা যে নির্বাচনের পরে হয়তো নির্বাচনের যে ডেট ওই ডেটে যদি নির্বাচন নাও হয় ওনাকে এরপরে হয়তো দেখা যাবে না। হ্যাঁ, সো that's why we are scared. কারণ হলে গিয়ে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনের উপর আমরা যদি ফরেন কান্ট্রিজ গুলোর কথা বলি যারা হলে কি ইনভেস্টর আছে তারা they want to see a stable government right now. They want to see an election date right now. তো এই জন্য দেখা যাচ্ছে যে হলে গিয়ে প্রবাসীরা যারা আছে যারা হলে গিয়ে বাইরে ইমিগ্রেট করার চেষ্টা করতেছে তাদেরও হলে গিয়ে একটা মানে তাদেরকে নিয়েও একটা ওইসব দেশের একটা আশঙ্কা থাকে। সেটা হচ্ছে গিয়ে যে যদি if this country's government fails, যারা হলে গিয়ে অন্যান্য ভিসা নিয়ে আসছে, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে, they might claim for they might try to get an asylum, something like that. তো ওই জন্য দেখা যাচ্ছে যে ওইভাবে approval rate কমে গেছে অনেক কিছু হচ্ছে। So there's some sort of relevance towards it. But we also দেখো যে প্রেস সচিব আজকে বলছেন যে নুরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা উনি আবার he sounds like পাখির মতো মনে হয়। মনে হয় এইসব কথা বলতে is just like আমার মনে হয় ওনার কোনো বিবৃতি দিতেও হয় না, জাস্ট টেপ রেকর্ডার চালায় দেন। But we also know what happened এটাই। না ওনারা বলছে যে হচ্ছে জনগণের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনৈতিক আপনারা নিরাপদ তাদের জনগণের বিবৃতি চায় না, নিরাপত্তা চায় জনগণ। সেটাই, জনগণ নিরাপত্তা চায়। আপনারা যেভাবে ফোর্স ইউজ করছেন এই ছেলের উপর ওনার উপর, তো বা এটা হচ্ছে আপনারা যদি না করে থাকেন করলো, আপনারা যদি না করে থাকেন এটা কে করলো? পুলিশ বাহিনীর উপর আপনাদের নিয়ন্ত্রণ নাই? পুলিশ বাহিনী অন্য কোথাও থেকে অর্ডার নিয়ে মানুষকে মারতে চলে যাচ্ছে, এটা কি বলতে চান? মানে কি হোয়াটসঅ্যাপে কি আওয়ামী লীগের কাছ থেকে অর্ডার দিচ্ছে? মানে ওদের এটা আর কতদিন হোয়াটসঅ্যাপে বলতেছেন যে হচ্ছে না, আমি এটা আমি বলার চেষ্টা করছি যে হচ্ছে এটা যদি হয়ে থাকে আপনার নিয়ন্ত্রণ নাই, তো আপনার নিয়ন্ত্রণ নাই চক্রের উপর। হ্যাঁ, কারণ আমরা যেটা আগস্ট 5-এর পর যেটা দেখছি যে হলে গিয়ে পুলিশ বাহিনী কিন্তু ফেরত আসতে চাইতেছিল না। তারা হলে গিয়ে ভেরি স্কেয়ার্ড ফর দেয়ার লাইফ। তাদেরকে অনেক কিছু বোঝায়, তাদের অনেক কিছু অনেক কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করছে। এগুলো চেষ্টা করে তাদেরকে ফোর্সে রিটার্ন করানো হয়েছে। তো no way in hell I think that বাংলাদেশের পুলিশ ফোর্স মানে ক্ষমতা নেই। They can actually মানে তাদেরকে ইনভেস্টিগেটিভ মানে ক্যাপাসিটিও ভালো আছে। কারণ আমি দেখছি তো লাস্ট সরকার হলে গিয়ে চাইলেই মানে চেক আউটে নিয়ে আসতে পারতো ইনভেস্টিগেশন করে। তো আমার মনে হয় হইতেছে যে তারা প্রপারলি এতে ইউটিলাইজ করতে পারতেছে না। নো ওয়ে দে আর আউট অফ কন্ট্রোল। বাট তারা যদি এখন এইভাবে ইউটিলাইজ করা শুরু করেছে তাহলে তো আর প্রত্যেক বছর কি আমরা 5 আগস্ট করবো নাকি? এটাই। তো আমরা আস্তে আস্তে আজকের পর্বের শেষ দিকে চলে আসছি। আমরা সাম্প্রতিক এই গত 2-3 দিনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে আছে। আমরা মনে হয় জাস্ট আরেকটা লাস্ট করি আর কি যে বুয়েটের যে ঘটনা ঘটলো সেটা রিক্যাপ যদি একটা আচ্ছা এটা আমিও বিস্তারিত বলো তোমার।
এটা আমি আপনাকেই জিজ্ঞেস করতাম যে আমি আই থিংক স্টেম ফর সাম সর্ট অফ রুলিং যেটা হলো গিয়ে ডিপ্লোমা আর স্নাতক মানে কম্পারিজনের থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি হচ্ছে চাকরিতে বিসিএস এর বা সরকারি চাকরিতে যে ইয়েগুলো আছে 2 দলের ডিপ্লোমা এবং বিএসসি পাস করা ইঞ্জিনিয়ারদের মধ্যে আহ, তাদের মধ্যে চাকরিতে ঢোকা এবং সেখান থেকে শুরু করে প্রমোশনের যে ব্যাপারগুলো আছে এই জায়গাতে হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া ছিল বা আছে, এটা প্রচলিত অলরেডি। ডিপ্লোমারা একটা গ্রেডের চাকরিতে ঢুকবে এবং সেখান থেকে তারা প্রমোশন পেয়ে আরেক গ্রেডে যাইতে পারবে, 10ম গ্রেড থেকে 9ম গ্রেড যেতে পারবে। আর যারা বিএসসি পাস করা তারা হচ্ছে 9ম গ্রেডে হচ্ছে তাদের জন্য আগে থেকে কোটার যে পরিমাণটা ছিল, যে ওখানে হচ্ছে সম্ভবত ডিপ্লোমা থেকে আসা ছিল 33%, আর বাকিটা হচ্ছে এমনিতে পরীক্ষা দিয়ে পাস ফিল আপ করতে হবে। এখন যেটা হতে যাচ্ছে এই 9ম গ্রেড নাকি শুধুমাত্র 10ম গ্রেড থেকে প্রমোশন দেবে, এবং 10ম গ্রেডে যেহেতু শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঢুকতে পারে, তো তাদেরকে দিয়ে যখন 9ম গ্রেডে প্রমোশন দিয়ে ফিল আপ করানো হবে 9ম গ্রেডের পুরোটাই, আগে যেটা 33% থেকে 50-75% পর্যন্ত বিভিন্ন অফিসে বিভিন্ন রকম ব্যবহার করতো, তো সেই জায়গাতে এই 9ম গ্রেডটা তখন পুরোপুরি 10ম গ্রেডের লোকজন দিয়ে ফিল আপ করা হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে। তো এটা হচ্ছে অনেকে মনে করছে যে 9ম গ্রেডে তখন আর বিএসসি ইঞ্জিনিয়ারদের ঢোকার কোনো সুযোগ থাকছে না। তারা হচ্ছে তখন এইখানে তার মানে এই জায়গাগুলোতে চাকরির যে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা ছিল, যেখানে বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরির আবেদন করতে পারতো ভবিষ্যতে, সেই সুযোগটা তারা পাবে না 9ম গ্রেডে। তখন শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেওয়ার সুযোগ থাকবে। তার মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ আরেকটু কমে গেল। এখন কথা হচ্ছে যেটা, যে সরকারি চাকরিতে এমনিতেই কম, দেশে 5% 10% হবে সরকারি চাকরি, তার মধ্যে হচ্ছে আবার বিএসসিরা মনে করতেছে তাদের চাকরির সুযোগ আরো একটু কমে যাচ্ছে। এইখান থেকে হচ্ছে মূলত একটা সংঘাতময় পরিস্থিতি শুরু হয়। যেমন এই কাজটা, এই লেখাটা থেকে আমি যেমন একটা অংশ দেখাই, তাহলেও এখানে মোটামুটি ক্লিয়ার বলা আছে। এই যে বর্তমানে স্নাতক হচ্ছে 9ম গ্রেডে জয়েন করতে পারে, আর প্রকৌশল ডিপ্লোমাদারিটা এন্ট্রি পদ হচ্ছে 10ম গ্রেড। সেখান থেকে 9ম গ্রেডের 33% পদ ডিপ্লোমাদারিদের প্রমোশন দিয়ে পূরণ করার নীতি চালু করা হয়, এবং কোথাও কোথাও হয়তো এর চেয়ে বেশিও, যেটা বললাম 50% 55%। তো ফলে 9ম গ্রেড থেকে স্নাতক প্রকৌশলীদের ঢোকার সুযোগ সংকুচিত হয়ে পড়ছে। এই সার্কুলার গুলোতে আর আগে মনে করো যে আগে হয়তো কথার কথা 1000 ইঞ্জিনিয়ার সার্কুলার আসতে বছরে, এখন 900 ইঞ্জিনিয়ার সার্কুলার আসবে। এই 100টা পদ হয়তো 10ম গ্রেড থেকে প্রমোশন দিয়ে ফিল আপ করা হবে। তো এইটা হচ্ছে দ্বিতীয়ত, ডিপ্লোমাধারীরা প্রমোশনের মাধ্যমে এমন সব পদে পদায়িত হচ্ছেন যেসব পদে স্নাতক প্রকৌশলীরা বিসিএস ছাড়া যোগ দিতে পারেন না। তো ডিপ্লোমারা হচ্ছে তোমার সিনিয়র হওয়ার পরে তারা হচ্ছে প্রমোশন পেতে পেতে এমন পর্যায়ে যেতে পারেন, না ওটা অবশ্য তাদের শেষ দিকে, আর বলছেন তারা শুরুর দিকে। আবার হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা দেখা যাচ্ছে ওই পদগুলোতে বিসিএস পরীক্ষা পাশ না করলে তারা ওই গ্রেড যেতেই পারে না। তো এটা অনেকে মনে করতেছে যে একটা বিভাজন, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এন্ট্রি দেওয়া হয়তো তাকে বিসিএস নিতে হচ্ছে না, কিন্তু আবার এখানে যে বিএসসি করে আসছে তাকে বিসিএস ছাড়া ওই পদে যাওয়ার কোনো সুযোগ নাই। এইটা আমাকে ইয়ে করছে। তো এই লেখাটাই হচ্ছে লিখছেন বুয়েটের মনে হয় একজন শিক্ষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মাহবুবুর রাজ্জাক প্রফেসর। তো উনি এই ইয়েটাতে দেখলাম এটা লিখছেন। এটা নিয়ে যাই হোক, দুই পক্ষই একটা জল ঘোলাগুলি করছে। এটা হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বা করার সুযোগ আছে বলে আমি মনে করি। এবং সেখানে কিন্তু তাদের উপর যে মারামারি ঘটনাটা ঘটলো, এইটা হচ্ছে ইন্টারেস্ট ছিল খুবই এই জন্য বললাম যে 2 দিনের 2টা ঘটনা হচ্ছে, আমরা আস্তে আস্তে যদি রিক্যাপের দিকে যাই, যে 2 দিনের 2টা ঘটনা কিন্তু বেশ ইয়ে করছে, এবং আজকেও উত্তাল পরিস্থিতি 3 দিন ধরে টানা কিন্তু ঢাকা শহর উত্তপ্ত ছিল। Both scenario, it could have been down to dad, right? Both scenario. Okay. In fact, all the chief advisors office বা যে হ্যান্ডেল করতেছে তারা কিন্তু প্রফেশনাল। আমি জানি না বাংলাদেশে একটা কি বলে, মানে ইন্টারনেট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স অর সামথিং, আই ডোন্ট নো, আইবি, হ্যাঁ, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
তো তাদেরকে প্রফেশনাল যারা আছে তাদেরকে নিয়ে এসে ওদিকে এটার ব্যাপারে মতামত দিত। তো যাই হোক, এর আগে আমি আপনাকে এমনি জিজ্ঞেস করতাম যে হলে হাউ ইউ সে লাইক একটা ভোকেশনাল ভার্সেস ব্যাচেলর ডিগ্রি হোল্ডার, যেহেতু আপনার ফিল্ড ইঞ্জিনিয়ারিং, সো লাইক আপনি কি মনে করেন যে এটা কিভাবে পোস্ট দিলে বেটার হয়? কারণ আমি জানি ভোকেশনাল একটা, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, ইজ হ্যান্ডস অন ট্রেনিং। তো হ্যাঁ, ডেফিনেটলি এবং একটা দেশে 2 ধরনেরই দরকার আছে। 2 ধরনের ইঞ্জিনিয়ার বলো, টেকনিশিয়ান বলো, বা একেকজনকে কোনটা একেক কিন্তু নামে তুমি ডাকতে পারো। না, কোনটাই খারাপ না। সবারই কাজের সুযোগ আছে। এখন এখানে আবার ওই লিমিটেশন বা একটা ইয়ারও সুযোগ থাকে যে আম তোমার কি বলবো? যে একজন যদি পড়াশোনাতে একটা ডিরেকশনে চলে যায়, সে তার পড়াশোনা শেষ করে তার চাকরির জন্য যে সেক্টর বা তার নিজের যোগ্যতায় যদি যাওয়ার জায়গা থাকে সেটা ঠিক আছে। বাট এর বাইরে সরকারকে একটা চাপে ফেলে বা কাউকে চাপে ফেলে ডিপ্লোমাদের যে হচ্ছে আবার একটু বেশি চাওয়ার যে দাবি, সেটা তো প্রশ্নবিদ্ধ একটা হতে হতে পারে। যে এটা কি মানে এখন সরকার এইভাবে করতে পারে যে তাদের 2 জনকে ট্র্যাক আলাদা করে ফেলতে পারে। এইটার যদি সম্ভাবনা হয় সেটা হতে পারে। 2 জনকে একটা ট্র্যাক আলাদাই। am I getting it wrong? কারণ আমি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তো এইভাবেই কাজ করে। প্রফেশনাল ট্রেনিং মানে আমরা যেটাকে বাংলাদেশে ডিপ্লোমা বলি। ভোকেশনাল ট্রেনিং পলিটেকনিক ইনস্টিটিউট আর ভার্সেস ওদিকে যেটা আমরা স্নাতক ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং যেটা বুঝি, সেটার দিকে তো তাদের কারিকুলাম ডিফারেন্ট। তাদের ওদিকে প্র্যাকটিক্যাল বা যেগুলো ওদিকে লার্নিং, হ্যান্ডস অন ট্রেনিং, এভরিথিং ইজ ডিফারেন্ট। তো ওই জায়গায় যেটা বলছিলেন যে বিদেশেও কিন্তু অন্যান্য জায়গাতে ইঞ্জিনিয়ার, নন ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ারিং কাজ ছাড়া যেমন যারা ক্যাডে কাজ করতেছেন তাদের ড্রাফটম্যান বলা হচ্ছে। আবার বিভিন্ন জায়গায় অপারেটর বলা হচ্ছে যারা হয়তো মেশিনারি চালাচ্ছেন। আবার যারা হয়তো ফিল্ডে গিয়ে কাজ করছে ফিল্ড টেকনিশিয়ান বলতেছে বা এই ধরনের বিভিন্ন ধরনের টার্ম আছে, নাম আছে, ওগুলা তো ইউজ করছে। তাদেরকে আমরা ইঞ্জিনিয়ারিং, যেমন আমেরিকাতে যেটা হয়, আমেরিকাতে তোমার ইঞ্জিনিয়ারিংদের পড়াশোনা করার পরে তোমাকে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইঞ্জিনিয়ারিং এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ২ টা পরীক্ষাতে পাস করলে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার হিসাবে যেকোনো ডিজাইন বা প্ল্যানিং এগুলো অ্যাপ্রুভ করতে পারবা, এগুলোতে সাইন করা যাবে। এবং এর বাইরে যারা এই ২ টার কোনটাই নাই, পাশাপাশি আবার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও একটা কি বলে যে একটা অর্গানাইজেশন আছে। সেই অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে তাদের অ্যাপ্রুভাল থাকতে হয়, অ্যাবেট অ্যাক্রিডিটেশন থাকতে হয়। তো তাহলেই হচ্ছে শুধুমাত্র তারা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার জন্য এলিজিবল। না হলে কিন্তু বাকিরা হচ্ছে তোমার টেকনিশিয়ান বা হচ্ছে অন্যান্য অনেক ধরনের পেশা আছে, অনেক ধরনের নাম আছে। তারা হয়তো কিন্তু নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিচ্ছেন না। এটা সত্য না। হ্যাঁ, এখন এই আইডিয়া এটার মানে এজন্যই আমার আবার ভেরিফাই করে নিতে হয়েছে, বুঝছেন? আমি কথা বলতে যে এই আইডিয়াটা শুধু বাংলাদেশ, মেবি ইন্ডিয়া, পাকিস্তানে এক্সিস্ট করে, বাট আমি কিন্তু নো ওয়ে ডিমিনিং লেভেলে, আমি জাস্ট একটা না ডিমিনিং না, এটা হচ্ছে বাস্তবতা যেটা। হ্যাঁ, যেটা যে এই ইউএসএ তে এখানে দেখা যাচ্ছে যে ওদিকে একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ারও $50 থেকে $75 পার আওয়ার কামাচ্ছে। একজন অটোমেটিক টেকনিশিয়ানও $50 থেকে $75 পার আওয়ার কাজ করছে। বাট দুজনের কাজ কিন্তু ডিফারেন্ট। দুজনের মানে ইনফ্যাক্ট আমি কিন্তু অনেক কিছু বুঝাইতেও পারবো না। মানে অটোমেটিক ইঞ্জিনিয়ারকে যদি অটোমেটিক টেকনিশিয়ানের কাজটা বুঝলেও কিন্তু সে কিন্তু করতে পারতেছে না, বুঝছেন? তো আমার মনে হয় we should make a thin clear line between these two. এই কোশ্চেনটা কিভাবে আসছে, কেমনে আসছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মানে এটা মানে এখন সবকিছু জোকস এর মতো মনে হইতেছে, এন্ড ইটস ইভেন মোর অফ আ জোক তারা যেভাবে রেসপন্স করছে এই স্টুডেন্টদের উপর, মানে মনে হইতেছে স্যাটারিক্যাল একটা কান্ট্রি, মানে স্যাটায়ার চলতেছে, নাট্যসভা ছাওয়া, মানে বলা হচ্ছে মারামারি করা হইতেছে। আবার ওই যে এআই বইলা চালাই দিছিল মনে হয়, কি জানি একটা। ও হ্যাঁ, বুয়েটের যে মারামারি হইলো সেই ঘটনাটাকে পুলিশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে এটা হচ্ছে এআই দিয়ে বানানো, তাদেরকে যে ইয়ে করছে সেটা। একদম ইট ওয়াজ ডান বাই অফিসিয়াল পেজ অফ ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তারপরে তার পেজ ওই পোস্টটা মনে হয় রিমুভ করে দিয়েছে। তো
ভাই নাট্যশালা হয়ে যায় যে আসলে মানে কোনটা যে কি ফ্যাক্টস ফ্রম রিয়ালিটি মানে নিজেদেরও অনেকে মানে ক্লারিফিকেশন এর জন্য নিজেদেরও অনেকে অনেক কিছু মানে কথা বলতে বলতে আমাদেরকে অনেক কিছু চেক করে নিতে হচ্ছে যে কি হচ্ছে ভাই ছবিটা রিমুভ করে ফেলা হয়েছে তো anyways so yeah we have a to wrap it up so a lot of things we have talked about so and ওকে। আ আমাদের এখন থেকে ভিডিওগুলো ইউজুয়ালি আমরা পার্টে, পার্টে করে থাকি। তো ইটস ইজিয়ার টু ওয়াচ। আপনাদের যদি ওইভাবে যদি সাজেশন থাকে, অনেকেই আবার এরকম লম্বা ভিডিও দেখতে চায় না। সো আমরা আপাতত পার্টে, পার্টে করে দিতেছি। I think it's great because first maybe সবাইকে আমরা যদি এই যে ইয়ার ঘটনাটা দেখি, রাজনৈতিক যে লাস্ট আমরা আলোচনা করলাম যে আমাদের মনে হয় যে সামনে কয়েকদিন হচ্ছে আমরা নেক্সট যে এপিসোড করব, সেই এপিসোডে হচ্ছে এই বিষয়ে হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে আমি জানি না। যে এটা আমাদের হচ্ছে নজরে রাখার মতো একটা বিষয় হয়তো যে সামনে কি হচ্ছে নেক্সট কয়েকদিন একটু দেখতে হবে, চোখ রাখতে হবে যে নির্বাচন বা হচ্ছে সরকারের সাথে বা সরকারি বাহিনীর সাথে সাধারণ বা রাজনীতিবিদ বা অন্য অঞ্চলের যে একটা মুখোমুখি অবস্থান সেটা কি ভালো হয় নাকি এটা আরো বাড়তে থাকে, এটা আমরা হয়তো পরবর্তী এপিসোডে এটা নিয়ে আবার আলোচনা করতে হবে। আশা করি এই ব্যাপারটা হয়তো আরো জল ঘোলাটে না হবে আরকি। হ্যাঁ, হ্যাঁ। we can try to look back at the historical like আমরা যেমন ইলেকশন নিয়ে কভার করেছি। আমাদের পেজে আমাদের কয়েকটা ভিডিও আপলোড করেছি। তো কন্ট্রাস্টেও দেখা যায় যে ওদিকে সরকার কিন্তু try to create chaos to defer the election অথবা এক্সটেন্ড করার জন্য ইলেকশন এক্সটেন্ড করার জন্য এরকমও কয়েকটা ইনসিডেন্ট আছে নাকি in comparison করার জন্য। So yeah, that should be it for tonight. So হ্যাঁ, সবাই চোখ রাখুন অন্যদৃষ্টির পর্দায়। আমাদের লাইক, সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে পাশে থাকবেন। okay. ভিডিও শেয়ার করার অনুরোধ রইল। Thanks so much. Thank you for watching. Thanks. আল্লাহ হাফিজ।